আপনি কি কখনো মনে করেন যে আপনার জিনিসগুলো কোনো ব্যাপার না, যে মানুষ আপনাকে সিরিয়াসে নিয়ে যায় না? যদি হ্যাঁ হয়, এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে। আজ আমরা আলোচনা করব যে ৮টি প্রয়োজনীয় নীতি গ্রহণ করা উচিত তার জীবনের কঠিন রাউন্ডের মধ্য দিয়ে যাবার কথা। এই নীতিগুলি কেবল আপনার চিন্তাভাবনাকে নতুন দিক নির্দেশনা দেবে না, আপনাকে এমন শক্তি দেবে যা আপনি কেবল আপনার অসুবিধা অতিক্রম করবেন না, আপনার সমালোচক এবং শত্রুদের পিছনেও ছেড়ে দেবেন। যখন মানুষ তোমাকে নিচে নামতে চায়, তখন তাদের দেখাও যে তোমার শক্তি তাদের চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো একই রকম, যখন আপনি নিজেকে একাকী ও ভাঙা অনুভব করেন, যখন সবাই আপনাকে নাকামিয়াব দেখতে চায় এবং আপনার সবচেয়ে কঠিন প্রচেষ্টা উপেক্ষা করে, যখন আপনার ব্যথা কারোর কাছে গুরুত্বপূর্ণ না এবং আপনার সততা প্রতিটি ধাপে উত্থাপন করা হয় প্রশ্ন। আপনি যদি আজ কঠিন রাউন্ডের মধ্য দিয়ে যাচ্ছেন বা আপনার পুরানো অভ্যাস থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তবে এই নীতিগুলি আপনার জন্য একটা নতুন শুরু হতে পারে। এই নীতিগুলি আপনাকে এমন দিক দেখাতে পারে যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। মনে রাখবেন, এই মানুষগুলো আপনাকে দুর্বল বুঝতে পারে কারণ তারা আপনার প্রকৃত শক্তি বুঝতে পারে না। যদি আপনার চিন্তা সঠিক হয় এবং আপনি নিজের উপর বিশ্বাস করেন, তাহলে কোনো কঠিন বা খারাপ সময় আপনাকে ভাঙতে পারে না। তো এখন শুরু করা যাক। সংখ্যা: কাউকে তোমার দুর্বলতা দেখাবে না। জীবনের প্রতিটি মানুষের মধ্যে কিছু দুর্বলতা আছে, এটা স্বাভাবিক ও প্রাকৃতিক জিনিস, কিন্তু সবসময় এই দুর্বলতা সবার সামনে পরিষ্কার করা ঠিক নয়। আমরা প্রায়ই আমাদের সমস্যা ও অনুভূতিকে অন্যদের সাথে পরামর্শ করি, তারা আমাদের সাহায্য করবে বা বুঝতে পারবে। কিন্তু সত্যি কথা হলো, বিশ্বের সবাই আমাদের প্রতি সহানুভূতিশীল নয়। কিছু লোক শুধু শুনছে কিন্তু হৃদয় দিয়ে কতর দেয় না। যদি অনেক মানুষ আমাদের দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখে এবং এর সুবিধে নিতে চেষ্টা করে, সেজন্যই এটা বোঝা যায় যে আমরা নিজেদের দুর্বলতা সীমিত করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব এবং চিন্তাভাবনা করে যে কারোর সাথে ভাগাভাগি করে নেব। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা অন্যের সুবিধার জন্য ব্যবহার করতে জানে, এবং দ্বিতীয়, যারা নিজেদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায়, তাদের আবেগের মধ্য প্রবাহিত হয়। যখন আপনি আপনার দুর্বলতা প্রকাশ্যে দেখবেন, তখন কিছু লোক সহানুভূতি অনুভব করে, কিন্তু অনেকবারই এটা একটা নাটক। এই ধরনের মানুষ আপনার অবস্থা বুঝতে তাদের সুবিধা খোঁজে। তাই নিজেকে একজন শক্তিশালী ব্যক্তির মতো উপস্থাপন করা গুরুত্বপূর্ণ, যাতে মানুষ আপনাকে হালকাভাবে না নেয় এবং তারা আপনার সাথে কিছু করতে না পারে। এই প্রসঙ্গে চাণক্যার নীতি আজও অত্যন্ত প্রাসঙ্গিক। চাণক্যা বলতেন যে একজন রাজা বা কোনো নেতৃত্বের কোনো ব্যক্তির অন্যদের প্রতি তার দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। এটা করা শত্রুদের জন্য একটি আমন্ত্রণ যে তিনি আপনার বিরুদ্ধে কৌশল করতে পারেন। চাণক্যার মতে, যদি কোনো ব্যক্তি তার দুর্বলতা লুকিয়ে আত্মার সাথে সিদ্ধান্ত নেয়, তবে সে কেবল কঠিন সময় থেকে বের হতে পারবে না, কিন্তু তার শত্রুদেরও মারধর করতে পারবে। তিনি বিশ্বাস করতেন যে রাজ বা গোপনীয় জিনিসকে সবার সামনে রেখে রাখা এটা বোঝে না যে নিজেকে ক্ষতি করার মতো। এটা বিশ্বাস করা প্রয়োজন, কিন্তু সবার জন্য নয়। এটা চাণক্যার নীতিমালারও একটি মৌলিক নীতি। সবসময় আপনার ব্যক্তিগত বিষয়গুলো জানার বা আপনার সমস্যাগুলো শেয়ার করা ঠিক নয়। অনেকেই শুধু জানতে চায় কিন্তু সাহায্য করতে না। তাই শুধু আপনার চিন্তা এবং আবেগকে মানুষের সাথে ভাগ করে নিন যারা উদ্দেশ্য ও কারণে পূর্ণ বিশ্বাস রাখে। এটি কেবল প্রতারণার বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে না, নিজের আত্মবিশ্বাসও বজায় রাখবে। মানসিকভাবে শক্তিশালী হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের সাথে বসবাস এবং নিজের দুর্বলতা পরিচালনা করার মাধ্যমে মানুষ ভেতর থেকে ক্ষমতায়িত করে। যখন আপনি আপনার সমস্যা এবং ভয়কে নিয়ন্ত্রণে রাখতে শিখবেন, তখন বিশ্ব আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখবে। কোনো মানুষ সবসময় শক্তিশালী নয়, কিন্তু আমাদের অনুভূতিকে সুষম করে, আমাদের উপর নির্ভর করে, কাউকে বোঝার মাধ্যমে আমাদের জীবনকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারে। তাই এটা উপসংহারে বলা যেতে পারে যে এটা সবসময় সবার সামনে দুর্বলতা দেখানোর জন্য বোঝার কিছু নেই। আপনার ভেতরের দুর্বলতা স্বীকার করুন, কিন্তু আপনার শক্তিতে পরিবর্তন করার চেষ্টা করুন। যখন আপনি নিজের আত্মসম্মান এবং বিবেচনার সাথে সিদ্ধান্ত নেন, তখন আপনি অন্যদের চোখে শক্তিশালী হয়ে ওঠেন না, বরং আপনার জীবন আরও ভালো করে জীবনযাপন শুরু করেন। চাণক্যার নীতি আমাদের এটাই শেখায়। আপনার শক্তি দেখান এবং আপনার দুর্বলতা লোকান। আপনি কি অন্যদের সাথে আপনার দুর্বলতা ভাগ করে নিচ্ছেন? যদি হ্যাঁ হয়, আজ থেকে মন্তব্য লিখি, আমি কাউকে আমার দুর্বলতা দেখাবো না। 2 নম্বর, জেগে উঠছে যখন পৃথিবী তোমাকে পড়ছে। কখনো জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে ওপরে দেখা খুব কঠিন মনে হয়। তুমি একাকী বোধ করছো, তুমি ভেঙেছো এবং তোমার চোখে যেসব আশা এখন ঝলকানি দেখাচ্ছে। মনে হচ্ছে কেউ বুঝবে না আর হয়তো কেউ তোমার জন্য কিছু করবে না। এই মুহূর্তেই কিছু লোক হারিয়ে যায় আর কিছু লোক সেখান থেকে উঠে ইতিহাস তৈরি করে। যখন তুমি পড়বে, পৃথিবী তোমাকে স্পর্শ করবে না। তোমার আত্মবিশ্বাস, তোমার স্বপ্ন, তোমার পরিচয় সবকিছু মাটি থেকে ভেঙে পড়বে। আর তোমার চারপাশের মানুষরা, যারা মাঝে মাঝে তোমার সাথে হাসাহাসি করে হয়েছিল, হয়তো তোমার পতন নিয়ে মজা করছো। আপনার হিটার, শত্রু এবং প্রতিযোগীরা সেই মুহূর্তের বিজয়টা বুঝতে পারে। তারা মনে করে তুমি এখন শেষ। কিন্তু এখানে এই নীতির বার্তা জন্মেছে। মনে রাখবেন, পতন কোনো অপরাধ নয়। এই পৃথিবীর সব বড় নাম কখনো পড়েনি, কিন্তু পার্থক্যটা হলো তারা নিজেদের পতনশীল মনে করেনি। তারা তাদের অবস্থা মেজে বিবেচনা করেনি, বরং এটা একটা বাঁক মনে করা হয়েছে, এমন একটি পালা যেখানে ফিরে আসতে পারতো আরও চমৎকার। তাই যখন আপনি দেখবেন পৃথিবীটা পতন হয়ে গেছে,
কারণ একই অনুভূতি আপনাকে আবার দাঁড়াতে পারে। চাণক্য বলেছিলেন, যারা তাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে তারা কখনোই তাদের সাফল্যের দিকে যেতে পারবে না। এই নীতিটি পুরোপুরি বিবেচনার সংগ্রাম এবং আত্মবিশ্বাসকে সংজ্ঞায়িত করে। বিবেক কিভাবে তার কঠিন সময় পার করে এটা চাণক্যের এই নীতিকে পুরোপুরি প্রমাণ করে। চাণক্যের আরেকটি বিখ্যাত বিবৃতি আছে, যারা সময় পায় না তারা জীবনের সব সুযোগ হারিয়ে ফেলে। বিবেক বুঝতে পেরেছিলেন যে সময় তার সাথে হার নেই এবং প্রতিটি পদক্ষেপই তাকে সময়ের সাথে সাথে তার পরিস্থিতি পরিবর্তন করতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে সময়ের আগে তার সময়কে কাজে লাগাতে পারেনি। এই তত্ত্ব আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি আপনাকে প্রভাবিত করবে না, কিন্তু আপনার সুবিধার জন্য এটি পরিবর্তন করুন। একটা গল্পের মাধ্যমে বুঝি। রাহুল নামে একটি ছেলে ছিল। বাবার মৃত্যুর পর তার জীবন অন্ধকারে চলে গেল। স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার, কিন্তু দায়িত্বগুলো তার বইগুলো কেড়ে নিয়েছিল এবং চা ধরতে হয়েছিল। মানুষ হাসছিল। তিনি বলেন, আইআইটি এখন চায়ের মতো হয়ে গেছে। সে চুপ করে থাকলেও কিন্তু তার নীরবতায় আগুন লেগেছিল। একদিন সে বলল, আমি চা বিক্রি করছি, কিন্তু একদিন আমার নাম চা দিয়ে বিক্রি করা হবে। আর কিছু বছর পর একই ছেলে টি এক্সপ্রেসের নাম হয়ে যায় এবং সে পতন হয়। মানুষ অবাক হয়ে গেল, কিন্তু সে জানত সে কখনো পড়ে না। সে শুধু পাইলট ছিল, প্রস্তুতি বিমানটি নিয়ে যাচ্ছিল। এই নীতির সবচেয়ে বড় বার্তা হচ্ছে, পরিস্থিতি আপনাকে ভেঙে দিলেও আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকেই থেকে যাবে। সবকিছু চলে গেলে আশা করা উচিত নয়, কারণ যখন তুমি আশায় দাঁড়িয়ে থাকো তখন আর কোনো শক্তি তোমাকে পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, তুমি পড়বে না, কিন্তু এবার তুমি পড়ে যাবে না, পড়তে শিখবে। তোমার হেটের সবচেয়ে ভয় পায় যখন তুমি পড়েও হাসতে পারো, কারণ তারা বুঝতে পারে যে হাসি ব্যক্তি ফিরে আসবে এবং সে আগের চেয়ে আরও শক্তি ফিরে আসবে। এবং যখন সে ফিরে আসবে তখন সে তার ক্ষতি পরিবর্তন করবে না, সে অন্যদের চিন্তাভাবনাও পরিবর্তন করবে। সুতরাং যখন পড়ে যায় তখন আপনি সেই প্যালেটকে আপনার ভিতরের অনুপ্রেরণায় প্রতিধ্বনিত করে তুলবেন। নিজেকে বলুন, সব কিছু ঘটছে যাতে আমি বড় কিছু করতে পারি, যাতে আমি তাতে দেখাতে পারি যে আমার উপস্থিতি শুধু ভাগ্যই নয়। এই নীতিকে আপনার জীবনে নিতে 3টি কাজ করতে হবে। নিজেকে দোষারোপ করা বন্ধ করো। কি হতে পারে, তোমার কোনো ভুল ছিল না, কিন্তু যদি তুমি সেখানে থাকো তাহলে পরের ভুলটা তোমার হবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন। বই পড়ছে, নতুন দক্ষতা শিখছে বা নিজের সাথে কথা বলছে। আপনার হেটার হালকাভাবে নিতে না, তাকে চাপিয়ে দাও। যত সে তোমাকে নিচে নামবে তুমি উচ্চতায় উঠবে। এবং অবশেষে মনে রাখবেন, পতন আপনার গল্পের শেষ নয়, এটা একটা নতুন অধ্যায়। আপনি যতবার পড়বেন এবং আপনি যা শিখবেন তা বৃদ্ধি পাবে। এবং কি বৃদ্ধি পাবে এবং কি বৃদ্ধি পাবে এবং কি বৃদ্ধি পাবে তা নিজেকে এবং বিশ্বের পরিবর্তন করবে। বন্ধুরা, যদি আপনি ভিডিওটি পছন্দ করেন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিও পছন্দ করুন। চলুন অন্য গল্পের মাধ্যমে বুঝি। বিবেক একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন, যেখানে মানুষ তাদের দিনগুলো কোনোভাবে কাটিয়ে দিয়েছিল। তার বাবা একজন শ্রমিক ছিলেন যিনি ইট ভাঙনে কাজ করতেন এবং দিনের কঠোর পরিশ্রমের পর এই 2 বার রুটি বাড়িতে আসতে পারে। শুরুর দিকে বিবেক বুদ্ধিমান ছিল এবং স্বপ্ন ছিল যে তিনি বিজ্ঞানী হয়েছিলেন। তিনি গ্রামটির লিটার থেকে তার বিজ্ঞান অভিজ্ঞতা পরীক্ষা বাড়াতে যে পরিমাণ উৎসুক ছিলেন। কিন্তু একদিন তার স্বপ্ন ভেঙে গেল। 10 বছর বয়সে তার বাবা গুরুতর আহত হন এবং এখনই বাড়ির পুরো দায়িত্ব 16 বছর বয়সী ছেলেটির কাছে এসে পড়ে। এর কারণে বিবেককে তার পড়াশোনা ছেড়ে যেতে হয়েছে, বই বিক্রি করতে হয় এবং তাকে হোটেলে খাবার ধুয়ে নিতে হয়। মানুষ হাসছিল, বিজ্ঞানী হতে হবে, এখন পাত্র ধোয়া করছে। হোটেলের পেছনে রাত কাটিয়ে দিয়েছিল। কিন্তু একদিন সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি পতন হয়েছি নাকি থামলাম? একই দিনে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেকে ভেঙে ফেলবেন না। সে দিনে কাজ করে এবং রাতে কোচিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে এবং শিশুদের কাছ থেকে পুরনো নোট তৈরি করে। ধীরে তিনি 12তম ফর্ম পূরণ করেন, ব্যক্তিগত পাস এবং তারপর একটি ল্যাপটপ কিনেছি। 3 বছর ধরে বিবেক একদিন রাত কাটিয়েছিল। তিনি বিনামূল্যে অনলাইন কোর্স থেকে তথ্যবিজ্ঞান শিখেছেন। যখন বিশ্ব ভাবছিল যে সে শুধু একটি পাত্র ধোয়ার, সে পাইথন শিখছে, মেশিন লার্নিং এবং পরিসংখ্যানও শিখছে। 5 বছর সংগ্রামের পর আজ একই বিবেক একটি বড় প্রযুক্তি কোম্পানির একজন তথ্যবিজ্ঞানী। আর প্রতি মাসে সে যত টাকা উপার্জন করে তার বাবা 1 বছরের মধ্যে উপার্জন করতে পারতেন না। সে তার বাড়ি নতুন করে তৈরি করেছে, বাবাকে চিকিৎসা করা হয়েছিল এবং একই হোটেলে যেখানে সে পাত্র ধুয়েছিল। এখন কফি তারকা ট্যাপ খুলুন ক্যাফে নামকরণ করা হয়, কারণ তার জীবন সেখান থেকে পুনরায় শুরু হয়। যখন মানুষ বুঝতে পারে যে তুমি পড়ে গেছো, তখন তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা বিবেচনার অনুভূতি, তার কাজ এবং ভেতর থেকে উঠে দাঁড়ায় যে পরিস্থিতি যাই হোক না কেন, যখন আপনার চিন্তা ভাবনা না হয় তখন আপনি কখনো পড়বেন না। সে তার পরিস্থিতি ন্যায্যতা করেনি, কিন্তু তার কঠোর পরিশ্রমে তাদের পরিবর্তন করেছে। এটাই নীতিনৈতিকতার মূল কথা। 3 নম্বর, কখনোই আপনার রাগ বা ব্যথায় কথা বলবেন না যা আপনার ভবিষ্যৎকে পুড়িয়ে দেয়।
আপনি কি কখনো অনুভব করেছেন যখন কারো শব্দ আপনার আত্মা ভিতরে লেগে থাকে, যখন কেউ এমনভাবে হতবাক হয়ে পড়ে যে তার জিনিসের তীর আপনার বুকের মধ্যে নেমে আসে, যখন আপনি শর্ত ছাড়াই কাউকে ছেড়ে দিয়েছেন কিন্তু বিনিময়ে আপনি শুধু প্রতারণা, হতাশা এবং অপমান পেয়েছেন? এই সময় রাগ করা স্বাভাবিক এবং ব্যথাও বাড়ানো স্বাভাবিক। হৃদয়ের কণ্ঠ এখন সবার সামনে কথা বলে। সবাইকে বলো সে কি করেছে, তাকে নিচু দেখান, ওর কান্নাকাটি করো কারণ সে তোমাকে কাঁদছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই মুহূর্তে রাগ বা ব্যথায় কথা বলা আপনার পুরো জীবন প্রভাবিত করতে পারে? আপনার কর্মজীবন, আপনার ইমেজ, আপনার সম্পর্ক, রাগ বা ব্যথায় এক মুহূর্তের উত্তর দিয়ে সব কিছু পরিবর্তন করতে পারে। এটা বোঝা সহজ, কিন্তু এটা গ্রহণ করা কঠিন। যখন কেউ তোমাকে ভেঙে ফেলে, চুপ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, চুপ থাকাটা পরাজয় নয়, কিন্তু নিজেকে অতিক্রম করার বিজয়। আসুন এই নীতি আরও গভীরভাবে বুঝি। তারা কি মা যখন মানুষ নিজের কথাগুলো দিয়ে ধ্বংস করে? আমরা শিখব কিভাবে সেই মুহূর্তগুলো এড়িয়ে চলব এবং শিখব যে নীরবতা কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে। চাণক্য আচার্য বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ভারতীয় ছিলেন সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক ও শিক্ষক। তিনি আমাদের অনেক কঠোর জীবন নীতি দিয়েছেন এবং তার রাগ উৎখাত সবচেয়ে বড় যোদ্ধা। চাণক্য সবসময় বলতেন যে আমাদের কখনো রাগ করা উচিত না এবং রাগ আমাদের বুদ্ধিকে অন্ধ করে দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। চাণক্যের মতে রাগী একজন ব্যক্তি তার গোয়েন্দা এবং সে সময় তিনি যা বলেছেন তা তার জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে। এ কারণেই চাণক্য সবসময় রাগের উপর নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছে। তিনি বিশ্বাস করতেন যে যখন কোনো ব্যক্তি রাগ করে তখন সে অন্যের ক্ষতি করার পরিবর্তে নিজের ভবিষ্যৎকে বিপদে ফেলে। আমরা সবাই ভেতর একটা আবেগের মধ্যে আছে, ব্যথা, অপমান, রাগ, জ্বালা, একাকিত্ব। কখনো বন্ধু প্রতারণা করে, ভাই শত্রু হয়ে যায়। যদি কেউ কখনো প্রেমে প্রতারণা করে, অন্য কেউ আমাদের কঠোর পরিশ্রম করে। এই ঝড়ের মধ্যে ঝড় আর মন জমেছে, এখন আমি তাকে দেখাবো, আমি তাকে শেষ করব। কিন্তু এটাই আমরা সবচেয়ে বড় ভুল করে ফেলব। আমরা এমন ব্যথায় কথা বলি যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। রাগ কথিত শব্দ তরবারির চেয়ে অনেক গভীর ক্ষত দেয়। তলোয়ারের ক্ষত সুস্থ হতে পারে, কিন্তু শব্দগুলির বিষ আপনাকে সারা জীবন নির্যাতন করতে পারে। আর সবচেয়ে বড় ভয় হচ্ছে এই বিষ আমাদের অন্যদের চেয়ে বেশি ঠলায়। চাণক্য জীবনের উদাহরণও রাগ এবং জালিয়াতির অনেক উদাহরণ দিয়ে ভরা। একটা সময় যখন চাণক্য মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে বড় সম্রাট বানিয়েছিলেন, কিন্তু যখন চাণক্যের কোনো বিশেষ সাহায্য ছিল না, তখন সে মাথা ঢালাই করে তার সব উপাদান ধ্বংস করে ফেলেন, কারণ সে সমাজে তার প্রতি যে কোনো ধরনের অপমান এড়াতে চায়। এই কাজ প্রমাণ করে যে তিনি সব পরিস্থিতিতে শান্তিতে কাজ করতেন। যখনই তারা রাগ করছিল, তখন পরিস্থিতি শান্তভাবে বিশ্লেষণ করতে লাগল এবং তারপর তাদের পদক্ষেপ নিতে লাগল। আরেকটি উদাহরণ হল যখন চাণক্য প্রতারণার রাজপুত্রকে শিক্ষা দেয়। সেই রাজকুমার চাণক্যের সাথে প্রতারণা করেছিল, কিন্তু চাণক্য ওই রাজকুমারের বিরুদ্ধে কোনো অপমানজনক কথা বলেননি, কিন্তু তিনি তার প্রিন্সকে বুদ্ধি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। চাণক্যের এই নীতি রাগ করে কিছু করা যায়নি এবং শব্দ ব্যবহার করা উচিত নয়। তিনি সবসময় তার শক্তিকে সঠিক পথে নিয়ে যেতেন এবং তার পরিকল্পনার মধ্যে তাকে অকার্যকর হতে দিতেন না। বাতিটির গল্প। এখন একটা গল্পের ব্যাখ্যা দাও। ল্যাম্প ছিল একজন সাধারণ ছেলে যে ছোট কোম্পানিতে তার কঠোর পরিশ্রম করে। সে প্রতিদিন অফিসে আসে এবং রাতে দেরি করে বাড়িতে ফিরে আসে। তিনি একই কোম্পানিতে কাজ করতেন এমন এক মেয়ে রিয়াকে ভালোবাসতেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সে জানতে পারে যে রিয়া ও তার বস একে অপরের কাছাকাছি এসেছে। এটা বাতির জন্য একটি আঘাত ছিল। তার ভালোবাসা, তার কাজ ছিল, সব কিছু ভেঙে পড়ে যায়। রাগী সে অফিসে সবার সামনে দৌড়ে পালিয়েছিল এবং তার বসকে ভালো বলে ডাকছিল, চিৎকার করেছিল এবং তার চাকরি ছেড়ে দিয়েছিল। রাগতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীর্ঘ পোস্ট করেছিলেন, যেখানে তিনি সব কিছুকে ধাক্কা দিয়েছিলেন। সে ভেবেছিল সে তার রাজস্ব নিয়ে গেছে, কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারে যে রাগী মুহূর্ত তার ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। যদি চাণক্যের শেখ সেই সময়ে চাণক্যের নীতি গ্রহণ করত, তাহলে সে তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারত। চাণক্যের মতে তিনি তার বিচক্ষণতা প্রবর্তন করেন। দীপক তার ভবিষ্যৎকে অস্পষ্ট করে ফেলেছে। যদি সে কিছু সময় শান্ত থাকত এবং সে চিন্তায় সাড়া দিত, তাহলে হয়তো তার অবস্থা অন্য কিছু হবে। রাগ একটি বিষাক্ত আগুন। এটা প্রথমে তোমার মন পুড়িয়ে দেয়, তারপর সম্পর্ক, তারপর চিন্তা এবং অবশেষে আপনার ভবিষ্যৎ। আমরা আমাদের খারাপ শর্তে আছি এবং যদি আমরা সেই সময়ে কথা বলি, তাহলে পৃথিবী আমাদের মনে রাখবে আমাদের ভেতর থেকে ভালো মানুষ হিসাবে। চাণক্যের শিক্ষা।
চাণক্য বলেছিলেন, সময়ের সাথে ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখা ভালো ফলাফল অর্জন করে। এমন পরিস্থিতিতে রাগ করা শুধু আমাদের ব্যক্তিগত শক্তিই দেখায় না, এটাও প্রমাণ করে যে আমরা আমাদের সিদ্ধান্তে স্মার্ট ও কূটনৈতিক। এই জন্যই নীতি নম্বর 2 বলছে, রাগ আর ব্যথা নিয়ে কথা বলার চেয়ে এটা অনেক বেশি সাহসী। আপনি যখন শান্ত হন এবং যখন আপনি মনে করেন আপনি ঠিকভাবে জিনিসগুলি পরিচালনা করতে পারেন, আপনার রাগ তাৎক্ষণিক কিন্তু এর প্রভাব স্থায়ী। রাগ করলে কথা বলার আগে একটু থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে বলুন, আমি যেই কথা বলতে যাচ্ছি আমার ভবিষ্যতের জন্য সঠিক। এই ছোট বিরতি আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। কাগজে যা বলে তাই লিখুন, কাউকে পাঠানোর জন্য তাড়াহুড়ো করবেন না। এইভাবে আপনার মনকে আলোকিত করবে এবং সম্ভবত লেখা আপনাকে বুঝতে পারবে যে এই শব্দ আপনার জীবনে বিষ করতে পারে। উত্তর দিতে তাড়াহুড়ো করবেন না। কখনো সবচেয়ে বড় উত্তর হলো নীরবতা। মনে রাখবেন, চাণক্যের চূড়ান্ত শিখ হলেন সেই ব্যক্তি যিনি তার জুবানকে অতিক্রম করেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ। নীরবতা গ্রহণ করুন, যা আপনার আত্মশক্তি দেখায়। যে 4 নম্বরটা আপনাকেও ভাঙবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন জীবনের সবচেয়ে অন্ধকার কোনো রূপে আলোর পথ খুলে দেয়? যখন কেউ তোমাকে ছেড়ে যায়, যখন সব কাজ শেষ হয়ে যায়, তখনও খালি হাত থাকে। যখন মানুষ তোমার হাসি উড়ে আর বলে যে তুমি কিছু করতে পারবে না, তখন কিছু একটা ভেতর থেকে ভেঙে যায়। এই ভাঙন কখনো কখনো একটি সম্পর্ক, কখনো বিশ্বাস, কখনো চিহ্নিত করা হয়। কিন্তু এটাই হয়তো আসল শুরু। কারণ যে কোনো নির্মাণ প্রক্রিয়া ধ্বংস থেকে শুরু হয়। যেমন একটা বীজকে পৃথিবীতে দাফন করতে হয় যাতে সে গাছ হতে পারে, তাই মানুষও তার সীমানা ভেঙে ফেলতে পারে। ব্যথা সহ্য করতে হবে, তারপর সে তার আসল রূপে উঠবে। মানুষ প্রায়ই এটা নিয়ে প্রশ্ন করে, যদি ঈশ্বর আমাদের ভালোর জন্য চিন্তা করেন, তাহলে কেন আমাদের এত কষ্ট দেয়? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে লোহা আগুন ছাড়া আগুনে তীক্ষ্ণ হতে পারে না? এবং হিরে একটি সাধারণ পাথর হিসাবে থাকবে যতক্ষণ না এটা হাজার হাজার টন চাপ নিয়ে পৃথিবীর ভেতর থেকে দাঁড়িয়ে আছে, যে জিনিসটা আপনাকে আকৃতি দিয়েছে। কারণ তুমি যদি কখনো ভেঙে না যাও, তুমি কখনো নিজেকে জানো না। যখনই তুমি পড়বে, তোমার আত্মা ততক্ষণ শক্তিশালী হয়ে যাবে, আর তারপর বুঝতে পারছো তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। মাঝে দুঃখের ঘটনা ঘটে যাতে আপনি আপনার চারপাশের জাল মানুষকে চিনতে পারেন এবং নিজেকে সবচেয়ে বড় জিনিসটা চিহ্নিত করতে পারেন। চাণক্যের উদাহরণ সবসময় শিখিয়েছে যে প্রকৃত ক্ষমতা বিরোধী দলীয়ভাবে লুকিয়ে আছে। তিনি বলেন যে আপনার সংগ্রামকে অনুভব করতে পারে সেই সত্যিকারের সমর্থক। চাণক্য অনেক সমস্যার মুখোমুখি হয়েছে, কিন্তু সেই সংগ্রামের কারণে তিনি ভারতে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তারা বিশ্বাস করত যে তুমি যা ভেঙেছ তা শক্তভাবে দাঁড়িয়েছ। মুকুলের গল্পটা ছিল সহজ ছেলে, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল। সে সিয়াকে ভালোবাসে। সে সিয়াকে জীবনের সবচেয়ে বড় অংশ হিসেবে গড়ে তুলেছে। সে তার কেরিয়ার, বন্ধু আর নিজের স্বপ্নের পেছনে সিয়াকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু মুকুলের কাজ চলে গেলে অর্থনৈতিক কঠোরতা এলো। সিয়া বলেন এই সম্পর্ক থেকে তাকে বের করে দিল এবং সে তাকে ছেড়ে চলে গেছে। এটা ছিল পাং জন্য একটি ঘা মতো। সে ভেঙেছে। একাকিত্ব তাকে ভেতর থেকে খাচ্ছিল। কিন্তু একদিন সে নিজেকে প্রশ্ন করে যে আমি এত দুর্বল হয়ে পড়েছি যে এখন আমি নিজেকে সামলাতে পারবো না। একই দিনে তিনি নিজেকে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেন। তিনি ডিজিটাল দক্ষতা শিখেছেন, ফ্রিল্যান্স প্রকল্পগুলি করেছেন এবং 3 বছরের মধ্যে নিজের কোম্পানিকে পদত্যাগ করেছেন। আজ সে অন্যদের শেখায়। কি বিরতি আপনিও তোলে, কিন্তু আপনি যদি ভেঙে পড়ে আর পরাজিত না হয়ে নিজেকে পুনরায় পরিচয় দেওয়ার সাহস রাখেন। একটা মুহূর্ত আসে সবার জীবনে, একটা সমস্যা, সবকিছু বাদ দেওয়া হয়ে গেলে, যখন হৃদয় একসাথে না হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস তোমাকে এগিয়ে নিয়ে যায়, সেটা সাহস। ভাঙা যায়, তা আবার হতে পারে। এটা বোঝার সাহস করুন যে প্রতিটি আঘাত, প্রতিটি স্ট্রোক, প্রতিটি টিয়ার আপনার ভবিষ্যৎ আকৃতি হয়। 5 নাম্বার, সব উত্তর দেওয়ার প্রয়োজন নেই। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আপনার নীরবতা বুঝতে পারে। তোমার সাফল্য নিয়ে পড়ে যাও এবং তোমার বিরুদ্ধে কিছু করো। মানুষ তোমার ব্যাপারে মিথ্যা বলছে, ওয়ার্ড দাও, তোমাকে কম দেখানোর চেষ্টা করো, আর তারপর সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, উত্তর দেওয়া উচিত? কিন্তু সত্য হলো সবকিছুর উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ উত্তরটা দেওয়া হয় যখন সামনেটা বোঝার যোগ্য, আর প্রায়ই সামনে থেকে শুধু তোমাকে উস্কে দেওয়া হয়। বুঝতে পারছো না? যদি তুমি প্রতিটি পাথরের উত্তর দিতে শুরু করো, তাহলে তুমি কখনো মেঝেতে পৌঁছাতে পারবে না। ক্ষমতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে, কারণ যে ব্যক্তি নীরবতা অবশিষ্ট রেখে কঠোর পরিশ্রম করে, সে সময়ের সাথে তার বিজয় প্রমাণ করে। মানুষ তোমার সম্পর্কে কি বলে? উত্তরটি শব্দের মধ্যে নয়, সাফল্যর সাথে। নেহায়ের গল্প। নেহা ছিলেন একজন মেয়ে যিনি পড়াশোনায় শীর্ষে ছিলেন এবং কলেজ থেকে বের হয়ে তার স্টার্টআপ শুরু করেন। তার কাজ রঙের হয়েছিল এবং এর নাম হতে শুরু করেছিল। তারপর সমালোচনা শুরু হয়। মানুষ বলেছে একটা ছেলের সাহায্যে সবকিছু হয়েছে, সে দেখছে কোনো মেয়ে এত তাড়াতাড়ি তা করতে পারে না। নেহা উত্তর দিতে চায়, রাগ পোস্ট, সবার নামই বলে যে এটা মিথ্যা, কিন্তু সে চুপ করে কাজ করল।
প্রতিদিন সকালে সে কোনো পরিষ্কার না করে কাজ করে। 2 বছর পর একই কোম্পানি তার কৌতুক তৈরি করে, কোম্পানিটি ক্রোয়ারে তার স্টার্টআপ কিনতে প্রস্তাব দেয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যদি সারা দিই আমি ওর খেলা খেলব, আমি আমার কাজকে গিলব হতে দিয়েছি। যখন মানুষ আপনাকে কম দেখানোর চেষ্টা করে, মনে রাখবেন এটা অবশিষ্ট নীরব দ্বারা এগিয়ে যাবার সবচেয়ে বড় পরিবর্তন। তুমি সবসময় লড়াই করে বড় হয়ে যাও না, কখনো সামনে এগিয়ে যাওয়াটাই আসল বিজয়। চাণক্যর দৃষ্টিভঙ্গিও শিখিয়েছে যে ব্যক্তি অন্যের সাথে বিতর্ক করে তার সময় নষ্ট করছে, সে নিজেকে সফল করতে পারবে না। তিনি বলেন, নীরবতা পালন করা এবং তার কাজে উপভোগ করাটাই সবচেয়ে বড় উত্তর। তাই পরের বার যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, কিছু পরিস্থিতি তোমাকে ফেলে দেয়, কিছু লোক তোমাকে ভেতর থেকে ভেঙে যায়, হাসি দিয়ে নিজেকে ধন্যবাদ জানাবে, এখন আমি আগের চেয়ে নিজেকে আবার এবং ভালো করে তুলব। খামোশি যে কোনো সময় গুরুত্ব বুঝে আপনার সাফল্য কখনো কখনো কথা বলে। 6 নাম্বার, প্রতিটি ক্ষতির মধ্যে কিছু শেখে যদি আপনি শিখতে চান। আমরা প্রায়ই ধরে নিয়েছি যে পরাজয় মানেই শেষ। যখন ফলাফল খারাপ হয়, যখন একটি সম্পর্ক ভেঙে যায়, যখন একটি স্বপ্ন ভেঙে যায়, তখন মনে হয়েছে পৃথিবী বন্ধ হয়ে গেছে। আমরা নিজেদেরকে কষাই করো, দোষারোপ করো এবং অনেকবার এত ভাঙা যে উঠে আসার সাহস নেই। কিন্তু সত্য হলো, প্রতিটি ক্ষতির মধ্যে একটি উপহার লুকানো থাকে, একটা পাঠ, একটা সতর্কবাণী, একটা দিক। কিন্তু এই উপহার আমরা শুধুমাত্র যখন আমরা এই ক্ষতি থেকে দূরে পালানোর পরিবর্তে এটি শিখতে সিদ্ধান্ত নিতে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বই থেকে, ভেঙে না যাওয়ার পর থেকে উঠে আসা। যে আবার পড়ে যাবে সে আসল বিজয়ী। আমি তোমাকে একটা গল্প বলছি। এই গল্পটা আদিত্যার। আদিত্যা শৈশব থেকে একজন স্মার্ট শিশু ছিল। প্রতিটি ক্লাসে শীর্ষস্থানীয়, প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী ছিল তার অভ্যাস। তার বাবা, মা, আত্মীয়, স্কুল শিক্ষক সবাই তাকে আইএএস অফিসার হিসেবে বিবেচনা করে। 12তম পর তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন। প্রথম অ্যাটেম্পটে তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তার কোনো প্রিলার ছিল না। দ্বিতীয় প্রলোভনে তিনি সাক্ষাৎকারে যান, কিন্তু চূড়ান্ত তালিকাটি আসেনি। তৃতীয় আক্রমণে তিনি এতটাই ভাঙা যে তিনি প্রস্তুতি ত্যাগ করেন। গৃহকর্মীরা উঠতে শুরু করে, বন্ধুরা দূরত্ব নিয়ে নেয়। আদিত্য ডিপ্রেশনের প্রান্তে পৌঁছে যায়। কিন্তু একদিন যখন সে পুরনো নোট দেখছিল, তখন সে একটা জিনিস অনুভব করছিল, আমি নিজেকেই ক্ষতিটা করতে দিয়েছি, কিন্তু সেটা আমার শিক্ষক হতে পারত। তিনি তার দুর্বলতার তালিকা তৈরি করেছেন, কোথায় ভুল, কি স্পর্শ, কোথায় গেল না। সে হারিয়ে ফেলেছে, কঠোর, এবং বুঝতে পেরেছিল যে সে কি শিখছে। এরপর তিনি চতুর্থ অ্যাটেম্পটে সবকিছু পরিবর্তন করেন, পথ, চিন্তা পদ্ধতির, এবং একই আদিতা যা ক্ষতির কারণে বেঁচে গেছে এখন অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আইএএস অফিসার আদিত্য বর্মা। আজ সে যুবকদের শেখায় যে প্রত্যেকবারই জয়ী হয়ে উঠবে, কিন্তু এই ক্ষতি মানুষকে গভীর ও শক্তিশালী করে তোলে। পরাজয় আমাদের শেখায়, কোনো বিজয় শেখায় না। জয় আমাদের প্রশংসা করে, কিন্তু ক্ষতির ফলে আমাদের আয়না দেখায়। ক্ষতি বলে যেখানে উন্নতি প্রয়োজন, যেখানে ধ্যান কম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কে এবং কতটা শক্তিশালী। যখনই আপনি পড়বেন তখন দুটো উপায় বের হবে: নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো এবং তাকে সত্য গুরু বিবেচনা করে তাকে আরও ভালো করে তোলো। তোমাকে থামাতে পারবে না, সে তোমাকে প্রস্তুত করে। যদি আপনি সাবধানে তাকান, প্রতিটি সফল ব্যক্তির পিছনে পরাজয়ের একটি দীর্ঘ গল্প আছে। যখন তুমি হারবে, তখন বিশ্ব তোমাকে বিচার করবে। মানুষ বলে, আমরা বলতাম আমরা পারবো না, এখনই ছেড়ে দাও। কিন্তু এই লোকেরা আপনার ফিরে আসার পরও প্রাসাদগুলিও খেলবে। আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে দাঁড়িয়ে থাকা ক্ষতির সময় আপনার নিজের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি নিজের সাথে দাঁড়ান। নাম্বার 7, অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনার পথ শুধু আপনার জন্য। তুমি কি কখনো অন্যের জীবনের আকার ভেঙেছ? যখন দেখবে তোমার বন্ধু নতুন গাড়িতে পরিণত হয়েছে, যখন একজন সহপাঠী তোমার সামনে চাকরি পায়, যখন কেউ তোমার বয়সের চেয়ে বেশি সফল মনে করে, তখন একটা প্রশ্ন মাথায় আসে, আমি কোথায় থাকলাম? এই প্রশ্নটি ছোট মনে হলেও এই প্রশ্নটি শান্তভাবে আপনার আত্মবিশ্বাসকে খায়। তুমি অন্য কারো উজ্জ্বলতা হারিয়ে ফেলেছ, তোমার কঠোরতা ভুলে যাও, তোমার স্বপ্ন, তোমার গল্প, এবং তারপর এটি তুলনা মাত্রই বিষাক্ত খেলা শুরু করে, যা আপনাকে আপনার নিজের পথ থেকে দূরে সরে যেতে পারে। নীতি সারাফ বলেছেন, অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনার পথ শুধু আপনার জন্যই তৈরি, এবং এর মেঝও আপনার জন্য তৈরি করা হয়। প্রত্যেক মানুষের জীবনে একটা বই আছে, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অধ্যায়, প্রতিটি চরিত্র ভিন্ন। তবুও আমরা আমাদের বইটি অন্য কারো বইয়ের সাথে বারবার মিশ্রিত করার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় এই আগুনের মধ্যে আরও ঘি ঢুকেছে। সবাই তাদের জীবনের উজ্জ্বল ছবি দেখান, নতুন গাড়ি, বিদেশে হাঁটা, বিয়ের বার্ষিকী, প্রচার সংবাদ, এবং আপনি এর সাথে বসেন, আমার কি আছে? কিন্তু সত্যি কথা হলো, তুমি তাদের পুরো গল্পটা জানো না। তুমি তাদের ছবি দেখছ, তাদের অস্ত্র নয়। তুমি তাদের বিজয় দেখছ, তাদের সংগ্রাম নয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার গল্প এখনও সম্পূর্ণ হয়নি। আমি তোমাকে একটা গল্প বলছি। মায়া ছিল একটি ছোট শহরের মেয়ে, যিনি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু সেখানে উজ্জ্বলতা তাকে ঝাঁকি দিয়েছিল। তার বন্ধুরা বড় ব্র্যান্ডের পোশাক পরত, ইনস্টাগ্রামে তার ছবি হাজার হাজার পছন্দ ছিল, আর মায়ের এমন টাকা ছিল না।
এত দীপ্তি ছিল না। সে মনে করে তাদের সামনে আমার কিছুই নেই। তিনি তার সরলতা ও দুর্বলতা বুঝতে শুরু করেন। তিনি তার নকশা ছেড়ে চলে যান এবং একই হতে চেষ্টা শুরু করেন। ব্যয়বহুল পোশাক, উজ্জ্বল জীবন, কিন্তু সে যখন অন্যদের মতো হতে চেষ্টা করে, সে নিজেই চলে যায়। একদিন সে একটা পুরাতন ডায়েরি হাতে পেয়েছিল, যেখানে সে তার স্বপ্নের স্কেচ তৈরি করেছিল। সেসব স্কেচ দেখে বুঝতে পারে যে সে তার গল্প ভুলে গেছে অন্য কারো জীবন কাটাতে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখন তুলনা করবে না। সে আবার তার স্কেচটা নিয়ে গেল, রাত কাজ করে এবং ধীরে ধীরে তার নকশা অনলাইনে বিক্রি শুরু করে। আজ মায়ার নিজস্ব মায়ারনের একটি ছোট ব্র্যান্ড রয়েছে, যা সরলতা এবং অনিশ্চয়তার জন্য পরিচিত। মানুষ তাকে প্রশংসা করে, কিন্তু এখন সে তার মূল্য কারো প্রশংসা বা সমালোচনা নিয়ে সিদ্ধান্ত নেয় না। সে জানে তার পথ শুধু তার। তুলনা চোর। এটা আপনার আস্থা চুরি করে, আপনার সুখ চুরি করে এবং আপনার সময় চুরি করে। যখন আপনি অন্য কারো জীবন দেখতে পান, তখন আপনার অভাব আছে, তো তুমি নিজেকে ছোট করেছ। প্রতিটি মানুষের পথ ভিন্ন। কেউ দ্রুত মেঝেতে পৌঁছান, কেউ দেরি করে, কেউ আগুন লাগিয়ে, কেউ ধীরে ধীরে চলে যায়। কিন্তু মেঝে মানে এই নয় যে আপনি অন্যটা কি করছে। মেঝে মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এই নীতি গ্রহণের জন্য 3টি কাজ করতে হবে। তোমার পথে ফোকাস করো। যখনই আপনি অন্য কারো জীবন দেখে দুঃখী হন, আপনার স্বপ্নের তালিকা তৈরি করুন। এটা আপনাকে মনে করিয়ে দেবে আপনার লক্ষ্য কী। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন। প্রতিটি ঝলকানি ছবি সত্য নয়। মানসিক শান্তির জন্য কিছুক্ষণ স্ক্রল করা বন্ধ করুন। তোমার ছোট জয় উদযাপন করো, যত ছোটই হোক না কেন। প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার মেঝের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনার জীবন এমন কোনো জাতি নয় যেখানে আপনাকে একজন মানুষ হতে হবে। এটা এমন একটা ভ্রমণ যেখানে তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। যখন আপনি তুলনা ছেড়ে যান, তখন বুঝতে পারবেন আপনি কতটা বিশেষ। তোমার গল্প, তোমার সংগ্রাম, তোমার বিজয়, এসব লেখা তোমার জন্য। তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না, এমনকি তোমার অন্য কেউ হতে হবে না। তাই পরের বার যখন বুঝতে পারলাম সে আমার সামনে, নিজেকে বলো, আমি অন্য কারো গল্পে থাকছি না, আমি আমার গল্প লিখছি। আর সেই গল্পটা এত সুন্দর হবে যে একদিন মানুষ তাকে পড়তে অনুপ্রাণিত হবে। আর এটাই নীতি। তিনি কলেজে সবচেয়ে বুদ্ধিমান ছিলেন, কিন্তু ক্লাসে কম শোনা যায়। মানুষ তার ধারণা চুরি করে অন্য কারো কাছে ঋণী নিয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি সেরা উত্তর দিয়েছেন, কিন্তু কাজটা ছিল একই জিনিস যা আত্মবিশ্বাসের সাথে পরিচয় করিয়ে দেয়। রাঘব বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। তারপর একদিন একজন পরামর্শদাতা তাকে বলেছিল যে তুমি নিজেকে প্রথমে নিজের মূল্য নির্ধারণ করে এবং তারপর বিশ্ব আপনাকে দিতে শিখবে। সেদিনের পর রাঘব চিন্তাভাবনা পাল্টে ফেলেন। সে নিজেকে ছোট করে বুঝতে পারছিল। তোমার অর্জন মেনে নাও, সামনে আপনার মতামত স্থাপন শুরু, এবং আপনার মর্যাদার সঙ্গে বাস করতে শিখেছি। 2 বছর পর একই ছেলেকে সাক্ষাৎকার দেওয়া হয় যেখানে সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু নিজেকে সম্মান করা মানে শুধু দেখা দেওয়া নয়, এই সত্য মানে নিজের সত্যকে নিয়ে বেঁচে থাকা। রোহিতের মতো খারাপ বইয়ের পরও হাল ছেড়ে দেয়নি, কারণ সে জানত তার সত্য বা সাক্ষী কী ছিল। যে সমাজে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে দেখতে শিখেনি, সে বলল আমি ভেঙে পড়িনি, আমি আবার শুরু করছি। এটাই আসল সম্মান। নিজেকে চিহ্নিত করুন যখন বিশ্ব তোমাকে চিনতে অস্বীকার করে। আর এটা তখনই স্বতন্ত্র যখন আপনি শেখার জন্য প্রতিটি ক্ষতির পরিবর্তন করেন। যখন বাতিটির প্রারম্ভ ব্যর্থ হয়, তখন সে নিজেকে বুঝতে পারেনি। পর্যালোচনা, শিখেছি, এবং 2 বছর পর একই বাতি একটি নতুন উচ্চতা পৌঁছেছে, কারণ সে তার নিজের মর্যাদা শেষ করতে দেয়নি। নিজের সম্মাননার আরেকটি নাম হলো নিজের সিদ্ধান্তে টিকিয়ে রাখা। নিয়ার মতো মানুষ কিছু বলে, এমনকি দেবশ্রীকে বলা হয়েছিল তিনি পড়াশোনা করেছেন, কাজ করেছেন, তারপর তার প্রতিষ্ঠান শুরু করেছেন। আজ একই সমাজ তাকে নারী আইকন বলে অভিহিত করতেছে, যে তাকে কখনো শেষ করে ফেলেছিল। এবং কখনো কখনো নিজেকে আত্মবিশ্বাস রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলার জন্য না শেখা। করণ যখন 10 বছর কাজ করে তখন সবাই তাকে ছাড়া খুশি ছিল, কিন্তু যখন সে সঙ্গীত বেছে নিল তখন সে নিজেকে যুক্ত করে। আজ লক্ষ লক্ষ মানুষ তার গান শুনতে পাচ্ছে, কারণ এখন তারা অন্যদের সত্যকে বাঁচতে চাচ্ছে না। আত্মবিশ্বাসের আরেকটি লক্ষণ আছে, ব্যথা সময় দিন, কিন্তু এটা হারাবেন না। যখন পূজা তার স্বামীকে হারিয়ে ফেলেছিল তখন তাকে বিধ্বস্ত করা হয়েছিল, কিন্তু তিনি সুস্থ হওয়ার জন্য সময় দিয়েছেন। আবার নিজেকে যুক্ত করা হয়েছে, এবং আজ সে অন্যদেরও বেঁচে থাকার শিক্ষা দিচ্ছে। এবং সবশেষে, আপনি পতনের যখন আপনার সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তারপর নিজেকে বাছাই। রাঘব 5 বার ইউপিএসসিতে ব্যর্থ হয়েছে। সবাই বলে এখন থামো, কিন্তু তিনি বলেন শ্বাস না আসা পর্যন্ত। এবং 6ষ্ঠ বারের জন্য তিনি শীর্ষ 20তে এসেছিলেন।